This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না ঘাবড়ে যাবেন না, যুদ্ধ বিমান নিয়ে কোনো স্পেশাল শো হচ্ছে না, ওটা বেঙ্গালুরুর ইহালঙ্কাতেই হচ্ছে। রাত 9টায় আমি আছি আপনাদের সঙ্গে, রাজনীতির কথাই বলবো। কিন্তু রাজনীতি যদি যুদ্ধ বিমানে চড়ে তাহলে তো ঘাড় ব্যথা হয়ে গেলেও আমাদের ওই আকাশের দিকেই তাকাতে হবে। গীতায় শ্রীকৃষ্ণ বলে গেছেন না, তিনিই ব্রহ্ম, তিনিই সর্বত্র রয়েছেন, সর্বত্র বিরাজমান। আমার এখন কি মনে হচ্ছে জানেন, এই কলিযুগে রাজনীতি হচ্ছে ব্রহ্ম, কারণ রাজনীতি সব জায়গাতেই রয়েছে, সর্বত্র বিরাজমান। আমরা কলকাতায় এবার খেয়াল করে দেখুন, যখন ওই ইস্ট ওয়েস্ট মেট্রো স্টেশনগুলো নিয়ে বিভিন্ন রকম রাজনীতি শুরু হয়ে গেছিল, সেই সময়টার কথা একবার ভাবুন। তখন কি অভিযোগ উঠেছিল যে কায়েমি স্বার্থ উন্নয়নের গতি কমিয়ে দিচ্ছে। আজকে একটা নতুন উপলব্ধি হলো জানেন তো, রাজনীতি সবসময় গতি কমায় না, মাঝে মধ্যে রাজনীতি নিজে গতিতে সওয়ারও হয়। সুপারসনিক ফাইটার জেটেও রাজনীতি চলেছে, আর তার সঙ্গী আছে কূটনীতি। আবার দিল্লিতে দেখুন, হাইড্রোজেন বাসেও কূটনীতি আর রাজনীতি দুটোই হাতে হাত মিলিয়ে চড়ে বসেছে। এবার ভাবছেন তো, যাত্রীবাহী বিমান, সেখান থেকে বাস, আছে দুটোর মধ্যে একটা সম্পর্ক নর্মালি আছে, কারণ যে সমস্ত এয়ারপোর্টে এরোব্রিজ নেই বা থাকলে অনেক সময় বাসে করে যাত্রীদের ওই বিমানের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু যুদ্ধ বিমানের সাথে এই যাত্রীবাহী বাসের সত্যিই সরাসরি কোনো সম্পর্ক নেই নাকি আছে? না থেকেও আছে, তার কারণ আন্তর্জাতিক রাজনীতি এই সম্পর্কটা তৈরি করে দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে সম্পর্ক ভাঙে, সম্পর্ক তৈরি হয়। এই যেরকম মোদি ফ্রান্সে গেছেন, ইমানুয়েল ম্যাক্রঁ তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন, মাই ফ্রেন্ড মোদি। এবার ম্যাক্রোর পোস্ট করা ভিডিও দেখা গেল, সেটা থেকে অসাধারণ একটা ছবি, মোদির পিঠে হাত দিয়ে রেখেছেন ফরাসি প্রেসিডেন্ট। ইউরোপিয়ানদের কাছে এটা কিন্তু একটা আন্তরিক অভিব্যক্তি, কিন্তু ম্যাক্রঁ যার সঙ্গে আন্তরিকতা দেখাচ্ছেন সেই নরেন্দ্র মোদি, তিনি কার সঙ্গে এরকম একটা আন্তরিকতার ছবি পেশ করেছেন? অনেকের সঙ্গে। রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেই তো তিনি কতবার যে আলিঙ্গন করেছেন গুণে শেষ করা যাবে না। তবে এটাও তো সত্যি, মোদি ইউক্রেনের জেলেনস্কির সঙ্গেও তাকেও আলিঙ্গন করেছেন। এবার পুতিন টু জেলেনস্কি, একই ট্রিটমেন্ট। এসব দেখে আপনারা আবার অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু এটাও তো ঘটনা। জেলেনস্কির কাঁধে হাত দিয়ে তিনি কথা দিয়েছিলেন যে যুদ্ধ থামাতে যথাসাধ্য চেষ্টা করবেন। তাই পুতিনের কাঁধে নরেন্দ্র মোদি হাত রাখলে এই পশ্চিমী লবি নিশ্চয়ই কিছু মনে করবে না। আর মার্কিন লবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনিই তো নিজে পুতিনকে শত্রু বলে মনে করেন না। তিনি তো বলেই দিয়েছেন, ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে রুশ আমেরিকা কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। আর ফ্রান্সে মোদি আর ম্যানুয়েল ম্যাক্রঁ কাঁধে কাঁধ রাখলেন, ইংরেজিতে যাকে বলে শোল্ডার রাবিং। আর প্যারিসের প্রাসাদেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সাথে করমর্দন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর এআই সম্মেলনে বলতে উঠে ইমানুয়েল ম্যাক্রঁকে বন্ধু বলে সম্বোধন করলেন। অর্থাৎ টুকরো টুকরো অনেকগুলো সৌজন্যের ছবি, সৌজন্যমূলক জেস্চারের ছবি, কিন্তু প্রত্যেকটার মধ্যে থেকে রাজনীতি আর কূটনীতির একটা ছোট ছোট
অঙ্ক তৈরি হয়ে গেল, যে অঙ্কগুলো না কষলে বুঝতে পারবেন না যে কিভাবে ওই যাত্রীবাহী বাসের সঙ্গে যুদ্ধবাহী বিমানের সম্পর্কটা তৈরি হয়। Grateful to my friend President Macron for hosting this summit and for inviting me to co-chair it. Friends, AI is already reshaping our polity, our economy, our security, and even our society. AI is writing the code for humanity. মোদি যখন এআই নিয়ে এই বক্তব্যটা রাখছেন, কিভাবে এআই আমাদের সমাজ, আমাদের দর্শন, আমাদের ভাবনা চিন্তা, জীবনযাপন সব কিছু বদলে দিচ্ছে, তখন সামনের দর্শক আসনে কারা বসেছিলেন? ইউরোপিয়ান ইউনিয়নের তাবর মুরব্বীরা। কিন্তু এআই নিয়ে আপনাদের সাথে আমার চুক্তি হয়নি, কথা হয়েছিল যুদ্ধ বিমান, সেটা কিভাবে রাজনীতিকে চড়ায় সেটাই আজ বলবো। সেটা না বলে এআই নিয়ে সময় নষ্ট করলে তো আমাকেও আপনারা পলিটিশিয়ান বলে গালাগাল দিতে পারেন, কারণ আমরা জানি রাজনীতিকরা কথা দিয়ে কথা রাখেন না, বহু নির্বাচনী প্রতিশ্রুতি বেমালুম হজম করে যান, আমরা তা নয়। দেখুন, রাজনীতিকে যুদ্ধ বিমানে চড়াবো বলেছি তো চড়াবোই চড়াবো, সেই প্রসঙ্গেই আসছি। মোদি ফ্রান্স আমেরিকায় কী নিয়ে গেছেন? হরিয়ানা, মহারাষ্ট্র আর দিল্লির রিপোর্ট কার্ড, এগুলো এলিজিবিলিটি সার্টিফিকেট, যোগ্যতা বাহক সার্টিফিকেট, শংসাপত্র। ভারত যে এখনও পুরোপুরি তারই নিয়ন্ত্রণে রয়েছে, ভারতের সাথে কথা বলতে হলে তিনি একমাত্র যোগ্য পুরুষ, এটাই তো পরিষ্কার হয়ে গেছে। এ নিয়ে কারোর কোনো সংশয় থাকা উচিত না, কারণ এটা খেয়াল করে রাখবেন যে এই সমস্ত শক্তিধর দেশগুলো তারা সবসময় সেই ইংরেজ আমল থেকে আপনারা দেখেছেন ডিভাইড অ্যান্ড রুল, সেই থিওরিতে বিশ্বাস করে। সব সময় তারা একজন সেকেন্ড ম্যানকেও খুঁজে নেয়, বলা তো যায় না কখন ক্ষমতার ওই মানদণ্ডটা হাত চেঞ্জ করে নেয়, সুতরাং তারা নিজেদের প্রিপেয়ার্ড রাখেন। কিন্তু এখানে নরেন্দ্র মোদী একদম পরিষ্কার করে বুঝিয়ে দিলেন যে তিনি এমন একটা সময়ে এখানে এসে দাঁড়িয়েছেন, তিনি বাদ দিয়ে আর কাউকে আপনারা দূরবীন দিয়েও দেখতে পাবেন না। এই বাইডেন প্রশাসনের প্রাক্তন ওই যে মার্কিন রাষ্ট্রদূত এরিক গ্রাসেটি, তাকে দিয়ে যে একটা বাইডেন একটা বাইপাস রুট ধরার চেষ্টা করেছিলেন, সে সমস্ত আর করতে যাবেন না, কারণ বাইপাস পাস করেনি, ফেল করে গেছে। ভোটের রেজাল্ট ছাড়া নরেন্দ্র মোদী আর কি নিয়ে বিদেশ সফরে গেছেন? বেঙ্গালুরুর এই এয়ার শোয়ের পোর্টফোলিও। এই মুহূর্তে গোটা বিশ্বের নজর বেঙ্গালুরুতে। কেন? বেঙ্গালুরুতে নজর কেড়েছে পঞ্চম প্রজন্মের দুটো যুদ্ধ বিমান, রাশিয়ার সুখোই 57 আর আমেরিকার F-35। F-35 কতটা অত্যাধুনিক সেটা নিয়ে তো রাশিয়ার মাথা ব্যথা বেশি, তাদের নজর থাকবে। সুখোই কতটা বিপজ্জনক সেটা আবার আমেরিকা এবং তামাম ইউরোপ জানতে চাইবে। চীনও আমেরিকার ওই F-35-এর দিকে তীক্ষ্ণ নজর রাখছে, আর পাকিস্তান তারা আর চোখে তাকাচ্ছে, মানে হয়তো জিপটিবো চাটছে, যদি এবার একটু F-16 পেয়েছিলাম, F-35টাও চলে আসে, যদি চীনকে না চটিয়ে আমেরিকার থেকে কয়েকটা বিমান আনা যায়, তাহলে আবার সেই হম্বিতম্বিটা শুরু করে দেওয়া যাবে। আবার যদি এই বিমানটা আমেরিকা ভারতকে বিক্রি করে দেয়, সেই ভয় তো পাকিস্তানের রয়েছে। এর মাঝখানে একদল লোক রয়েছে, বাংলাদেশ, তাদের জন্য একটা জিনিসই আছে, উইন্ডো শপিং। এই দুটো বিমান কেনার সামর্থ্য বাংলাদেশের নেই, বাংলাদেশের পাইলটেরদের ওই বিমান চালানোর যোগ্যতাও নেই। ফলে বাংলাদেশের জন্য এগুলো সবই একটা ভিন গ্রহের জিনিস। বাংলাদেশ পাকিস্তানের বিকল আর বাতিল কয়েকটা বিমান পেতে পারে ম্যাক্সিমাম। সোশ্যাল মিডিয়া ওই সৈনিক যারা আছে না তারা ওই সোশ্যাল মিডিয়াতেই আস্ফালন করুন, কিন্তু বিমান টিমান নিয়ে ওই সমস্ত ভুলে যান। বেঙ্গালুরুতে রাশিয়া আর আমেরিকা তাদের সেরা যুদ্ধ বিমান পাঠিয়েছে কেন? পরিষ্কার, এগুলো তো ক্যাটালগ। এই ক্যাটালগ দেখে যদি পছন্দ হয়, ভারত যদি কয়েকটা কেনে,
মানে সোজা বাংলায় ভারতকে বিক্রি করার জন্যেই তো এই বিমানগুলো পাঠানো হয়েছে। এবার এখান থেকেই ওই বললাম প্রত্যেকটা ওই পিঠে হাত, হাতে হাত, কাঁধে কাঁধ, এগুলো সবই কিন্তু ইঙ্গিতবাহী। ভারত কী করছে সেটা তো পরিষ্কার হয়ে যাবে নরেন্দ্র মোদী কী করছেন সেটা দেখলে। নরেন্দ্র মোদী প্রথমে ম্যাক্রোর টেবিলে দুটো যুদ্ধ বিমানের ফাইল ফেলে দেবেন। তোমরা আমাদের তো রাফাল দিয়েছো, দেখো এগুলো তার থেকে কতটা অত্যাধুনিক আর সস্তাও পাচ্ছি, এবার তোমরা কি রাফালের দাম কমাবে? তাহলে আমরা রাফাল কিনবো। এবার আমরা যদি রাফাল কিনি তার বিনিময়ে বাড়তে কী পাবো? এই সামরিক কেনাবেচার ওপর আন্তর্জাতিক দরাদরিটাও কিন্তু নির্ভর করে। সার্জিক্যাল স্ট্রাইকের সময় ভারতের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল ফ্রান্স, কারণ ভারত ফ্রান্সের থেকে রাফাল কিনেছিল। কার্গিল যুদ্ধের সময় ফ্রান্সের মিরাজ 2000 ব্যবহার করেছিল ভারত। এবার ফ্রান্সে বসেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও তো কথা বলে নেবেন মোদি। মোদির পোর্টফোলিওয়ে আর কি রয়েছে, বরঞ্চ কি রয়েছে সেই খবরটা তিনি দেবেন ওই মার্কিন ভাইস প্রেসিডেন্টকে, আর তিনি সেটা পৌঁছে দেবেন ট্রাম্পের কাছে। ফলে আগাম মোদির সম্পর্কে কমপ্লিট হোমওয়ার্ক করে নিয়ে তারপর ট্রাম্প বসবেন আলোচনার টেবিলে। এই আলোচনার টেবিলে কিন্তু যুদ্ধ বিমান আর দ্বিপাক্ষিক বাণিজ্য ছাড়া আর কিছুই থাকার সম্ভাবনা নেই। আর বাণিজ্যের পথে যে কয়েকটা কাঁটা ছিল সেগুলো তো একে একে সরিয়ে ফেলেছে আমেরিকা। যেরকম আমেরিকার পেছনে লাগা হিন্ডেনবার্গ রিসার্চ, সেটা বন্ধ হয়ে গেছে। ফরেন করাপ্ট প্র্যাকটিসেস অ্যাক্ট আজকেই বাতিল হয়ে গেছে। সেই আইনেই তো আদানির বিরুদ্ধে তদন্ত হচ্ছিল। মার্কিন করদাতার টাকায় আদানি ভারতের বিভিন্ন রাজ্যে রাজনীতিকদের ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। এটা ওই বাইডেন জমানার অভিযোগ আর কি। ট্রাম্প জমানার অভিযোগ হচ্ছে মার্কিন করদাতার টাকায় ভারতসহ বিভিন্ন দেশে সরকারকে ফেলে দেওয়ার চক্রান্ত হয়েছে। এবার সেটা নিয়ে সংসদে বিজেপি সরব। হয়তো সেই কারণেই রাহুল গান্ধী আজ গম্ভীর মুখে সংসদে ঢুকেছেন। হাতের তাস বেরিয়ে গেলে কার আর ভাল লাগে? আর যদি সেই তাস ঘুরে তার দিকেই কেউ একটা ছুঁড়ে দেয় তখন ভাল লাগে? আর জয়রাম রমেশ তিনি বেআইনি অভিবাসীদের হাত করা পড়িয়ে যে ফেরানো হয়েছে সেটা নিয়ে খোঁচা দিয়েছেন, কিন্তু খোঁচা দিতে গিয়েও খোঁচা খাওয়াটা আবার তো তাদের ভবিতব্যে রয়েছে। তার কারণ এর আগেই বিজেপি বলে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, জয়শঙ্কর বিদেশমন্ত্রী তিনি পরিষ্কার করে দিয়েছেন এই হাত করা পড়িয়ে এইভাবে সামরিক বিমানে ফেরানোটা এটা পুরানো প্র্যাকটিস এবং এটা কংগ্রেস আমলেও হয়েছে। When Indira Gandhi met President Nixon on the 4th of November 1971, President Nixon threatened, intimidated, pressurized. But Indira Gandhi said, I will do what is in India's national interest. And she did what was in India's national interest. And you saw the result on the 16th of December 1971, which the Americans didn't like. But Indira Gandhi stood up to President Nixon. Will Mr. Narendra Modi stand up to his friend? Instead of hugging him, will he stand up to his friend, Mr. Donald Trump, and tell him the way Mr. Trump is treating these Indian migrants? Maybe they are illegal migrants, but they are Indian citizens. জয়রাম রমেশের এই মন্তব্যের জন্যই বিজেপির মধ্যে কিন্তু তাকে ভারতরত্ন দেওয়ার প্রস্তাব উঠতে পারে। কারণ জয়রাম রমেশ সরাসরি মোদিকে ইন্দিরা গান্ধীর সঙ্গে তুলনায় নিয়ে এলেন। মনমোহন জমানার প্রসঙ্গটা তুললেনই না, কারণ বিজেপি তাহলে পাল্টা যুক্তি দিতে পারে। মনমোহন জমানায় আমেরিকার চাপে ইরানের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জে নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসেছিল ভারত। ইরান, পাকিস্তান, ইন্ডিয়া গ্যাস পাইপলাইন চুক্তিকে কবর দেওয়া হয়েছিল। আমেরিকার চাপে সোভিয়েতপন্থী নটবর সিংয়ের বিদেশ মন্ত্রিত্ব গিয়েছে। নিউ ডিল কার্যকর করার জেদ করে আস্থা ভোটের মুখে দাঁড়াতেও পিছপা হয়নি ইউপিএ সরকার। বিজেপি বলতেই পারে আমেরিকার আপত্তি সত্ত্বেও ভারত রাশিয়ার থেকে তেল কিনেছে, ইরানের সাথে সম্পর্ক বজায় রেখেছে। ইমরান খান ভারতের স্বাধীন বিদেশ নীতির প্রশংসা করেছেন। আর জয়রাম রমেশ যেটা নিয়ে মোদিকে বিঁধছেন, সেই অনুপ্রবেশকারীও তো মোদির সঙ্গে কথা বলেই ফেরত পাঠিয়েছেন ট্রাম্প। বিদেশমন্ত্রী জয়শঙ্কর ট্রাম্পের শপথের পরেই তো এই নিয়ে কথা সেরে এসছেন। তাই অন্য দেশের পণ্যে শুল্ক চাপালেও
ভারতের পণ্যে শুল্ক চাপাননি ট্রাম্প, একেও ভারতের বিদেশ নীতির সাফল্য বলছে পাকিস্তানের সংবাদ মাধ্যম। তাই জয়রাম ইন্দিরাকে টানলেন 71-এ। ইন্দিরা গান্ধী যে পরিস্থিতির মুখে পড়েছিলেন, ভারত কিন্তু এবার সেই পরিস্থিতির মুখে টানেননি। কোনোভাবেই মোদি ভারতকে সেই পরিস্থিতিতে নিয়ে যেতে দেননি। 1.5 বছরের অপারেশন সানশাইন চলার পর বাংলাদেশের 1 কোটি হিন্দু শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু এখন একই রকম প্রবলেম চলছে বাংলাদেশে, কিন্তু শরণার্থী সমস্যার মুখে ভারতকে পড়তে হয়নি। তবে হ্যাঁ, বাংলাদেশে ওই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে কার্যত অপারেশন সানশাইনই তো চালাচ্ছে মোহাম্মদ ইউনূস। হাসিনা নির্বাসনে থেকেই প্রতিরোধের ডাক দিচ্ছেন, আর সেই ডাকটা কোথাও গিয়ে তাদের বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারে সত্যি সত্যি, এবং যেটা তাদেরও কোনো সময় ওই চেয়ার থেকে টেনে নামিয়ে দিতে পারে। ইউনূস তো এই ভয়টাই পাচ্ছেন, তাই জন্যই লোক পাঠিয়ে বঙ্গবন্ধুর বাড়ি ভেঙেছেন, আর তারপর সন্ত্রাসবাদ দমনের নামে সেনা আর জামাতিদের যৌথ বাহিনী পাঠিয়ে আওয়ামী লীগের কর্মী আর নেতাদের ধরে ধরে হত্যা করছেন, মিথ্যা মামলায় গ্রেফতার করছেন। সত্যি কথা বলতে কি, দেখুন, দুটো ভিন্ন মতের পলিটিক্যাল পার্টির মধ্যে সংঘাত সবাই দেখেছে। বিভিন্ন ক্ষেত্রে অভ্যুত্থানের পর কোনো যদি সেনা সরকার আসে, তাদের বিভিন্ন রকম অত্যাচার সবাই প্রত্যক্ষ করেছেন, কিন্তু এইভাবে যারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারে তাদের এরকম একদম গোড়ার থেকে নির্মূল করার চেষ্টা, এটা কিন্তু খুব কম দেখা গেছে। সেদিক থেকে দেখতে গেলে কোথাও গিয়ে ইউনূস একদম সেই পাক হানাদারদের রাস্তাতেই হাঁটছেন। তোমরা বলার সময় বলেছো যে আমাদের এখানে স্বৈরাচারী সরকারের লোক বসে আছে, আমাকে এই করছে। তারা চলে যায় নাই। তোমরা বলছো যে তার সরকারে আছে, আমি বলছি তোমার গ্রামেও আছে। শুধু সরকারকে দেখি আমি চলে গেলাম ওই সরকারে আছে, তারা কিছু করতে পারতেছে না। তোমার গ্রামে আছে, তুমি কিছু করতে পারতেছো? তুমি তো দুঃখ করতে এসছো আজকে। কাজে সেই তেজ আসতে হবে না, এদেরকে জায়গা দেবো না আমরা কোথাও। আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে, এই বাংলাদেশ করলাম আমরা? এই বাংলাদেশটা আমরা করি নাই। সে তার সমস্ত স্বভাব পরিবর্তন করে আমাদের সবার সঙ্গে মিশে যাবে, এটা হবে। কিন্তু তার স্বভাবে সে চলতে থাকবে আমার সামনে দিয়ে, আর আমি বলবো আমি নতুন বাংলাদেশ করে ফেলেছি। হলো না? এই লোকটা মানুষ নাকি নরপিশাচ? গ্রামে গ্রামে যারা আওয়ামী লীগ কর্মী রয়েছেন তাদের বিরুদ্ধে ছাত্রদের উস্কানি দিচ্ছেন। কীভাবে দিচ্ছেন শুনলেন তো? হিন্দুদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছেন, বলছেন তারা চোখের সামনে ঘুরে বেড়াবে কেন? তারা কেন এই নতুন বাংলাদেশের মধ্যে সাধারণ মানুষের মধ্যে মিশে যাবে? তারা কেন তাদের বিরুদ্ধ মত নিয়ে এদেশে থাকবে? মানে ওখানে তারাই থাকবে যারা তার অনুগামী হয়। এটা ডিক্টেটরশিপ মানে কি? মানে স্বেচ্ছাচার, অত্যাচার, বিরুদ্ধ মতকে একদম গোড়ার থেকে ছেঁটে ফেলা, দুর্মুষ করে দেওয়া। এ তো তার থেকেও বেশি। লোককে মানে এন্ড অফ দ্য ডে দেখুন, আমাদের এখানেও বহু পরিবার আছে যেখানে এক ভাই হয়তো বামপন্থী, আরেক ভাই তৃণমূলপন্থী, এক ভাই বিজেপি করেন। তারা তো আফটার অল ভাই। ইউনূস থাকলে তো তাদের একজনের সাথে আরেকজনকে লড়িয়ে দিতেন, বলতেন কেটে ফেলুন, কি করে থাকছে আপনার পাশে। ভাবা যায় এই লোকটা শান্তি পুরস্কার জয়ী নোবেলে। অবশ্য ওনার জন্য এই বক্তব্যগুলো পূরণ হয়ে গেছে, আপনারা জেনে ফেলেছেন, আর বলছিই বা কেন। দেখুন, এই লোকগুলোকে, বিরুদ্ধ মতের লোকগুলোকে চোখের সামনে দেখতে পারবেন না বলে তাদের চোখের আড়ালে মানে একদম গুম করে কোথাও ভ্যানিশ করে দেওয়ার জন্য এই উস্কানি দিচ্ছে। তাতেই নাকি নতুন বাংলাদেশ তৈরি হবে। আর প্রচারটা কী হয়েছিল? বিশাল মানবতাবাদী। তিনি নাকি মানুষের জন্য তার মন কাঁদে, এইভাবে কাঁদে। দেখলেন তো, ঠান্ডা মাথার গণহত্যাকারী। আর ইউনূসকে নিয়ে যারা মত্ত ছিল তাদের
মোহটা কি এখনও ভেঙেছে? বাংলাদেশের বাজার দরের মোহ ভেঙে গেছে সবার আগে ওখানটায়। পেটের জ্বালাটা সেটা কোন জায়গায় পৌঁছেছে সেটা বাংলাদেশিরা টের পাচ্ছেন, কারণ জিনিসপত্র তারা ওই উস্কানিমূলক বক্তব্যের ভিত্তিতে তো চলে না, বা চলে। যত বেশি এই ধরনের উস্কানিমূলক বক্তব্য আসে তত বেশি দেশের শান্তি, দেশের সমৃদ্ধি, দেশের স্থিতি এগুলোর সর্বনাশ হয়। আর যখনই সেগুলো হয় তখন জিনিসপত্র মাত্রা ছাড়া দামের দিকে ছোটে, কারণ সবাই সব কিছু মজুত করতে শুরু করে। আর যখন সেটা হয়, যখন আগুন দর হয়ে যায়, তখন পেটে আগুন জ্বলে, আর পেটের জ্বালাই সব নেশা কাটিয়ে দেয়। আগে মন্দির ভাঙছিল, হিন্দুদের ওপর আক্রমণ করছিল, এখন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিশানা করছে, এরপর হয়তো বিএনপিকে নিশানা করবে, কারণ বিএনপির নেতারা বলেছেন আর নয়, এবার তারা আন্দোলনে নামবেন। কারণ আফটারঅল তারা একটা রাজনৈতিক দল, তারা বিশ্বাস করেন যে কোনোভাবে রাজনৈতিক শত্রুর সাথে রাজনৈতিক পথে, রাজনৈতিক ময়দানে লড়াই করা যায়, গণতন্ত্রের মাধ্যমে লড়াই করা যায়। কিন্তু এইভাবে গণতন্ত্রকে গলা টিপে যদি কবর দিয়ে দেওয়া হয়, তাহলে রাজনৈতিক দলগুলোরই বা কোথায় ভবিষ্যৎ? ফলে প্রতিবাদী কিন্তু সবাই আস্তে আস্তে হচ্ছে। দেখুন, একটা জিনিস তো বোঝাই যাচ্ছে না, দেশবাসীকে অন্ধ করে রেখে নিজের নগ্নতা ঢাকতে পারবেন, কিন্তু নিজের সত্যটাকে চাপা দিতে পারবেন না। ক্ষমতায় এসে উত্তর পূর্বাঞ্চল নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন। এবার মোদি যদি ট্রাম্পের টেবিলে যুদ্ধ বিমানের সঙ্গে ইউনুসের দামটাও জুড়ে দেন, ইউনুসের কাজটা তো ট্রাম্প ফ্রিতে করে দেবেন, কারণ ক্লিন্টনদের সাথে চক্রান্ত করে ইউনুস তো ট্রাম্পের গদিও কাটতে চেয়েছিলেন। ট্রাম্প কিন্তু ভয়ঙ্কর, রুথলেস। দেখুন, তিনি তার শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছেন। টাকা পয়সা নিয়ে তার ওই প্রেসিডেন্ট পদকে ব্যবহার করে কিছু রোজগার করার কোনো ব্যাপার নেই। তিনি এখন নিজের এজেন্ডাগুলো ফুলফিল করছেন, ভয়ঙ্কর তার এজেন্ডা, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু সেই এজেন্ডার মধ্যে একটা বড় জিনিস তো হচ্ছে, যারা যারা তার সঙ্গে বিট্রে করেছে বা কোথাও গিয়ে তার বিরুদ্ধাচার করেছে, তাদের সমস্ত হিসেব বুঝে নেওয়া। সেখানে তো তাকে ডাইরেক্ট তাকে প্রবলেমে ফেলার চেষ্টা করেছিলেন ইউনুস, টাকা ঢেলেছিলেন তাকে হারাতে। তাই কি এবার তাদের ভয় লাগতে শুরু করেছে? ট্রাম্প যদি এখন কড়াই গন্ডা হিসেবগুলো বুঝে নেন, তাহলে ইউনুস কোথায় থাকবেন? আর ইউনুস না থাকলে ইউনুসের পাপের ফলটা বাংলাদেশকে কতটা ভোগ করতে হবে? তাই কি ঢাকা এখন দিল্লিকে বার্তা পাঠাচ্ছে বিপ্লব শেষ? এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে যোগ দেবেন মোদি, ইউনুসেরও তো সেখানে যাওয়ার কথা। বাংলাদেশের সংবাদ মাধ্যম তা নিয়ে বিশাল লেখালেখি করছে। বৈঠক হবে কি হবে না তারই ঠিক নেই, আর তার আগেই এত কিছু চিন্তা ভাবনা। আসলে তারা চাইছেন এটা হোক, মোদি পাত্তা দেবেন? আর বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের যে ডাকটা মাঝখানে কিছুদিন ধরে দিচ্ছিল, কান খাড়া করে শুনুন, আর শোনা যাচ্ছে না। কারণ ভারতের পাঠানো চাল খেয়েই তো দেশটা বেঁচে রয়েছে। বয়কট করলে নিজেদের বেঁচে থাকাটাকে বয়কট করতে হয়। দিল্লিতে এনার্জি সম্মেলনে মন্ত্রী পাঠিয়েছেন ইউনুস, সেই মন্ত্রী কাতারের শক্তিমন্ত্রী আর ভারতের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে হাইড্রোজেন চালিত বাসে চড়ে ঘুরেছেন, আর আশা প্রকাশ করেছেন ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক দ্রুত ঠিক হয়ে যাবে। কি বুঝলেন? কোথায় গিয়ে যে কূটনীতি কাজ করে আর কোথায় কার মনে সুবুদ্ধি গজায়, সেটা ওই ফাইটার বিমানে নাকি ওই হাইড্রোজেন বাসে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এইরকমই রাজনীতি, কূটনীতি, এরা বিবিধগামী, সর্বত্র বিরাজমান। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস মনে হচ্ছে, জানেন তো, পেটে টান পড়লে কি সুবুদ্ধির উদয় হয়? বাংলাদেশ বোঝাচ্ছে কিন্তু। You see, we are neighbors. We look for good neighborly relations. I think this is a phase, then this will pass. And then the usual friendship between India and Bangladesh will be restored. বক্তা একটু পরিচয় দিয়ে দিই। মোহাম্মদ ফয়জুল কবিরও ইউনুসের মতো তার চট্টগ্রামে জন্ম। আর হাসিনাকে হঠাৎ যে চক্রান্ত হচ্ছে,
তাতে উনি ছিলেন না এটা তো বিশ্বাস করা কঠিন। সেই ফয়জুল এখন বলছেন এই সময়টা কেটে যাবে, সে তো বটেই, কিন্তু তার সঙ্গে তাদের ঘুড়িও কেটে যাবে না তো। বাংলাদেশের বই মেলায় একটা স্টলে জামাতিরা হামলা চালিয়েছিল, কারণ সেই স্টলে তসলিমা নাসরিনের বই রাখা হয়েছে। বইয়ের স্টলে জামাতিদের হামলাটা নতুন কিছু নয়, নতুন বিষয়টা হচ্ছে তসলিমার বই ওই স্টলে রাখার সাহস দেখাতে শুরু করেছেন প্রকাশকরা। এটাই ইন্টারেস্টিং। গ্রামে গ্রামে আওয়ামী লীগ কর্মীদের ধাওয়া করে যাওয়া সেনাদের ওই প্রতিরোধের মুখে পড়তে হয়েছে। ডাকাতি চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন সেখানকার মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভারতকে শেষ করে দেওয়ার হুমকিগুলো, সেগুলো দেখুন আস্তে আস্তে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে বাংলাদেশে পরিস্থিতি বদল হচ্ছে, আর আমাদের রাজ্যে কি হচ্ছে সেটাই এবার বলবো, কারণ ওরা উচ্ছন্নে যাক। আমাদের এখানে কি হচ্ছে সেই কথাটা তো না বললেই নয়। माछे भाते बंगाली। और मंत्री जी जब मंत्री नहीं थे, एमपी थे, जब दोस्त थे, अभी तो मंत्री बन गया, ऊपर में चला गया। पूछो दोस्त। सुनिए ना सर, अब सुनिए ना सर, मंत्री जी हमको जब एमपी थे सिर्फ, वो बोलते थे हमको हिलसा कब खिलाएंगे दादा, तो हम हिलसा लेके आए थे। आप आपस में प्रश्न मत पूछो, आज सर हिलसा लेके भी आए थे उनको खिलाने के लिए। तो फिर जो मांगेंगे उसको लिए हिलसा लेके आएंगे, प्रॉन लेके आएंगे, उससे कुछ। तो मेरा क्वेश्चन सर सुनिए ना, आप तो भेज है सर, आप तो नहीं समझेगा मछली। तो जो मछली खाता है वो जानता है मछली क्या है, और जो मछली खाता है वो जानता है बंगाल क्या है। अच्छा सर, तो सर हमारा क्वेश्चन है, हम लोग के लिए क्या किया पश्चिम बंगाल के लिए? ये तो आप एक कोस्टल विलेज 750 लाख दिया, ठीक है, और ज्यादा कोस्टल विलेज बनाइए सर, गंगा का पास साइड में बनाइए कुछ। वो वहाँ पर सरकार के जो पश्चिम बंगाल सरकार के बहुत नज़दीक है। हम उनको कहेंगे कि इस तरह के प्रधानमंत्री नरेंद्र मोदी जी से आपको उनका चेहरा पसंद ना आए, मत आए, लेकिन जो उनकी योजनाएं हैं वो अगर देश के विकास के लिए है तो उसको स्वीकार करना चाहिए। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ঘনিষ্ঠ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এই সরকারের যে খুব ঘনিষ্ঠ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সেটা কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন বললেন। আসলে দেখুন, তৃণমূলের সাংসদ, এভাবে তিনি ঘনিষ্ঠতা থাকবে এটাই তো স্বাভাবিক, তাহলে সেটা আলাদা করে বললেন কেন? তার মানে তিনি বোধহয় এটা হালকা করে ছুঁয়ে দিতে চাইলেন যে তৃণমূলের সে সাংসদ বা মন্ত্রী হলেই তিনি তৃণমূলের ওই সরকার বা শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ হবেন, এরকম নাও হতে পারে। এটা সার্টিফাই করে দিলেন আর কি। দেখুন, কল্যাণ বিজেপির গলায় মাছের কাঁটাটা বিঁধে দিতে গেছিলেন, কিন্তু রাজীব রঞ্জন কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগের কথা বলে উল্টে বেকায়দায় ফেলে দিলেন। মনে করিয়ে দিলেন যে আপনারা তখনই তো বলবেন যে রাজ্য কিছু পায়নি, যখন আপনারা যে জিনিসগুলো কেন্দ্রীয় সরকার দিয়েছে সেগুলোকে নিজেদের রাজ্যে চালু করবেন। কারণ কেন্দ্রীয় সরকার যেগুলো দিয়েছে সেটা গোটা দেশের জন্য দিয়েছে, বাংলা তো আর দেশের বাইরে নয়। ফলে সেগুলো নিলেই তো আপনারা দেখতে পাবেন কি পাচ্ছেন, কিন্তু আপনারা তো সেটা করছেন না। এবার বিজেপি প্রচার করতে পারবে যে রাজ্য সরকার প্রকল্পের প্রস্তাব পাঠায়নি, তাই কেন্দ্রীয় উদারতার থেকে বাংলার জেলেরা বঞ্চিত হচ্ছেন। অবশ্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে না যে তিনি যুক্তির যুদ্ধে হেরে গেছেন, আইনজীবী তো, বরং মনে হচ্ছে তিনি মাছে ভাতে বাঙালি এই কথাটা বারবার বলে রেকর্ড করাতে পেরে বেশ খুশি। কারণ তৃণমূল সাংসদ ওই শত্রুঘ্ন সিনহা তিনি দেশ জুড়ে নিরামিষ চালুর কথা বলে তৃণমূলের গায়ে যেন একটা সংঘের একটা অলিখিত ছাপ মেরে দিয়েছিলেন, সোজা বাংলায় বেকায়দায় ফেলে দিয়েছিলেন, হঠাৎ করে নিরামিষের হয়ে সওয়াল করে বাংলায়। যাই হোক, কিন্তু করলেন বারবার মাছ ভাত বলে সেই কলঙ্ককেই যেন মুছতে চাইলেন, বলেও দিলেন যে মাছ আর ভাত ছাড়া বাঙালি হয় না। মানে পর্দার বিহারীবাবু রাজনীতিতে চেষ্টা করেও বাঙালিবাবু হতে পারবেন না, আর তাকে অন্তত এক্ষেত্রে তিনি তৃণমূলের সাংসদ হতে পারেন। আরেকজন সাংসদ তিনি তৃণমূলী বলে ধরবেনও না, কিন্তু তিনি তো যেচে বাঙালি হতে চাননি, তাকেই তো ডেকে এনে প্রার্থী করা হয়েছে। শত্রুঘ্ন সিনহার প্রার্থী পদের প্রস্তাবটা কার? আচ্ছা,
এই যে ইঙ্গিতটা আর কি ওই রাজীব রঞ্জন দিলেন, তৃণমূল হলেই তিনি সরকারের ঘনিষ্ঠ না, মানে ভেতরে অনেক ভাগযোগের কথা বললেন। তো তাহলে এই শত্রুঘ্ন সিনহার ক্ষেত্রে সেক্ষেত্রে এরকম কিছু ভাগযোগের ব্যাপার নেই তো, মানে আইপ্যাক তার নামটা প্রস্তাব করেনি তো। টাইমিংটা কিন্তু মিলে যাচ্ছে। দেখুন, বিজেপি মানুষের রসনাকে নিয়ন্ত্রণ করতে চায়, কে কি খাবে বিজেপি তা ঠিক করে দিতে চায়। এ কথা যে দলের সর্বোচ্চ নেত্রী বলেন, সেই দলের একজন সাংসদ চেয়েছিলেন সারা দেশের মানুষ নিরামিষ খান। দলীয় মতের বিরুদ্ধে, দলনেত্রীর মতের বিরুদ্ধে যাওয়া এত বড় ধৃষ্টতা। এতে শত্রুঘ্ন সিনহা যতটা ক্ষতি, তার থেকে অনেক বেশি ড্যামেজ হওয়ার চান্স ছিল তৃণমূল কংগ্রেসের। অন্তত বিজেপি প্রতি আক্রমণের সুযোগ পেয়ে গেছিল। কল্যাণ সেই বিতর্ক থেকে নজরটা ঘুরিয়ে আলোটা বিজেপির দিকে ঘুরিয়ে দিলেন। আর দুটো জিনিস, বিজেপির কৌশলকে শুরুতেই কিন্তু তিনি ভোতা করে দেওয়ার চেষ্টা করেছেন। সুনীল দেওধর বলে এক ভদ্রলোকের নাম কল্যাণ ব্যানার্জি বিলক্ষণ জানেন। মাত্র 3.5 মাসের মধ্যে যে ভদ্রলোক বাম শাসিত ত্রিপুরার মনে ওই বিজেপির আসনটা পাকাপোক্ত করে দিয়েছিলেন, তার একটা এরকম সুনাম টুনাম আছে। সেই সুনীল দেওধরের হাতে 2026-এ বাংলার ভোট পরিচালনার গুরুভার না থাকলেও বিজেপির অন্য নেতাদের হাতে তো দেওধরের ফর্মুলাটা আছে। ত্রিপুরায় কী করেছিলেন সুনীল দেওধর? বিজেপি এমন একটা রেজিমেন্টের দল, দেখুন, যাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সমস্ত কিছু একদম কপি বুক স্টাইলে হয়, এসওপি ধরে, একদম অপারেটিং প্রোটোকল যা যা বলে দেওয়া আছে ধারা মেনে, এই প্রথমে এই করবেন, তারপরে ওই করবেন, তারপরে এই করবেন, একদম নিয়ম মেনে চলে। দলীয় কর্মসূচিতে কি কি থাকবে, কি কি মানুষজনের জন্য রান্না করা হবে, কি কি পদ খাওয়ানো হবে, সেটা একদম লিখিত পড়িত থাকে, কোথাও অন্যথাও আর জো নেই। সুনীল দেওধর বুঝেছিলেন যে ত্রিপুরার মানুষের মন জিততে গেলে ভাতের তালার থেকে শুরু করতে হবে। তাই ত্রিপুরায় বিজেপির কর্মসূচির মেনু বদলে তাতে মাছ ঢুকিয়েছিলেন। আর তারপরেই গ্রামে গঞ্জে বুথ স্তরে উপজাতি অধ্যুষিত ত্রিপুরায় ম্যাজিকের মতো কাজ হয়েছিল। বিজেপির সভায় রাতারাতি বেশি বেশি লোক আসতে শুরু করেছিল এবং আলটিমেটলি বিজেপি ত্রিপুরা জয় করেছিল। এবার বছর খানেকের মধ্যে আমাদের রাজ্যে ভোট। বাংলার বিজেপি নেতারা দিল্লির ভোটের রেজাল্ট বেরোনোর পরেই গলাবাজি করতে শুরু করেছেন। গলা অনেক উঠে গেছে, কলার উঠে গেছে। এমনকি পাশের রাজ্য ওড়িশা থেকে নির্বাচিত ওই কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পর্যন্ত ময়দানে নেমে পড়েছেন। তারা সবাই টার্গেট করে ফেলেছেন তো বাংলাকে, এমন ভাব করছেন যে জাস্ট দখলটা হয়েই গেল, এবার বাংলার পালা। সেটা তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি জানেন না? জানেন বলেই তো আসল জায়গাতেই বাঁধ দেওয়ার চেষ্টা করেছেন। को ही अपना मेरे घर की प्रांत मानता हूँ। हम तो चावल खाने वाले लोग हैं, मछली खाने वाले लोग हैं। संदेश हमको अत्यंत प्रिय है, इसलिए तो बंगाल तो मैं आते ही रहूँगा। ভাবুন, যে সর্বশক্তিমান রাজনীতি, যে সর্বত্র বিরাজমান রাজনীতি, সেই রাজনীতি কত মানুষের ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে কিভাবে মাথা ঘামায়। বড় ব্যাপারে যেখানে আছে, সেটা আন্তর্জাতিক রাজনীতিতে সে এ দেশের সাথে ও দেশের সম্পর্ক, ওই কোন বোমার বিমান কী করবে, সে সমস্তগুলোও আছে। আবার মানুষ কি খাবে, নিরামিষ না মাছ ভাত, সেসবেও আছে। এই না হলে রাজনীতি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যখন বলছেন যে ওড়িশার পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এত মিল, দুদলেই মানে দু রাজ্যেই ভাত মাছ জনপ্রিয়, তাই তিনি বারবার বাংলায় আসতে চান, তখন বুঝতে পারছেন যে কোথাও গিয়ে এই মাছ ভাতের ওপর সব রাজনৈতিক দল এখন একটা এমফাসিস দিতে চাইছে, জোর দিতে চাইছে। কি বোঝাতে চাইছেন সবাই? তারা এখানকারই লোক, আত্মিকভাবে, মানসিকভাবে, সংস্কৃতিগত দিক থেকে কোনো ফারাক নেই। এবার এটা বোঝানোর এরকম ঐকান্তিক প্রচেষ্টা কেন? পিছিয়ে যান। বারবার তো এই বিজেপিকে রাজ্যে বহিরাগত বলে পেশ করার চেষ্টা করেছেন তৃণমূল। শুধু তৃণমূল কেন, সেক্ষেত্রে বিজেপির যারা যারা বিরোধী আছেন, সে কংগ্রেস হোক বা সিপিআইএম হোক, বামেরা হোক বা তৃণমূল হোক, সবাই এক ধারসে বলেছেন ওরা ওদের সাথে আমাদের এখানকার সংস্কৃতি মেলে না, ভাষা মেলে না,
খাদ্যাভ্যাস মেলে না, এরকম মোদ্দা কথা ওরা এখানকার লোক নয়। এবার বিজেপির কাছে এখন এটাই চ্যালেঞ্জ, ওই শুরুর থেকে শুরু করা আর কি, গোড়ার থেকে। তাই তারা করছে। প্রথম যে জায়গাটায় আটকে ছিল, ধাক্কা খেয়েছিল, সেটাকেই তারা এখন সামলানোর চেষ্টা করছে। এবার এটা বলার পর তারা কোথাও গিয়ে বোঝাতে চাইছেন আর কি, মানে ধাপে ধাপে এগোনো। প্রথমে উড়িষ্যা, তো উড়িষ্যাতে যদি তাদের সরকার প্রতিষ্ঠা হতে পারে তাহলে বাংলাতে কেন হবে না, এইভাবে সওয়ালটা এগোচ্ছে আর কি। এবার সেটা যখন হচ্ছে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ই বা চুপ করে বসে থাকেন কেন? তিনিও তো আইনজীবী, সওয়াল হলে জবাব তো দিতেই হবে। অতএব তিনিও একেবারে গোড়ায় আঘাত করেছেন যে অতই যদি বাংলা প্রেম, অতই যদি মাছ ভাত নিয়ে চিন্তা, তাহলে বাংলার উপকূলবর্তী এলাকা যেখানকার মানুষ মাছ ধরে, যেখানে মাছ ধরাটাই মেন পেশা, যেখান থেকে গোটা রাজ্যের মধ্যবিত্ত, বড় উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবার পাতে মাছ পৌঁছয়, সেই এলাকাগুলো, তার জন্যে কেন্দ্রীয় বাজেটে কোনো কিছু নেই কেন? ভোমা, উন্নয়নের কথাই নেই, বরাদ্দ সামান্য। একদম গোড়ায় আঘাত করার মধ্যে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক বাংলার মানুষকে আসলে বার্তা পাঠালেন। তিনি বোঝাতে চাইলেন ওই মাছ ভাতের সূত্র ধরে, যে মাছ ভাতের সূত্র ধরে বিজেপি বোঝাতে চাইছিল যে তারা বাংলার কত কাছের, কোনো ফারাক নেই, তারা আসলে বাংলারই। ঠিক সেখান থেকে এই কল্যাণ বোঝাতে চাইলেন বিজেপি আসলে বাংলা বিরোধী। আমাদের কি মনে হয় জানেন, আসলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটের মুখরাটা শুনিয়ে দিলেন, স্থায়ী আর অন্তরাটা শোনাবেন চন্দ্রিমা ভট্টাচার্য আগামীকাল। রাজ্য বাজেট পেশ করতে উঠে রাজ্যের অর্থ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বলবেন বাংলাকে কিভাবে, মানে একদম হাতে ভাতে সমস্ত রকম এবং মাছে মারার পরিকল্পনা করেছে কেন্দ্র, কোন কোন খাতে কেন্দ্রের বরাদ্দ পাচ্ছে না রাজ্য, কিন্তু তারপরেও কিভাবে বাংলার সরকার সংসার চালাচ্ছেন, কিভাবে বাংলার মানুষের জন্য অর্থ বরাদ্দ করছেন, কিভাবে বিভিন্ন সামাজিক প্রকল্পে খরচ খরচা হচ্ছে, এবং সবথেকে বড় কথা কিভাবে মানুষকে ওই মাছে ভাতে থাকার বন্দোবস্তটা করে দিচ্ছে, সেই তালিকা পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রীয় সরকার কৃষি ক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্রেই বাজেট বরাদ্দ নির্মমভাবে কাটছাঁট করেছে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, প্রধানমন্ত্রী কৃষি, and the story goes on. তালিকা লম্বা, যে তালিকা 2024-এর বাজেট বক্তৃতার একদম গোড়ার দিকে গড় গড় করে বলেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও তারপরেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে বাড়িয়েছিলেন বরাদ্দ। 2021 সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রতিশ্রুতি, বিধানসভা ভোটের পর প্রকল্প শুরু হয় রাজ্যে। শুরুতে 500 টাকা করে পেতেন মহিলারা। 2024 সালে লোকসভা নির্বাচনের আগে চমক, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। 1000 টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পান 1200 টাকা করে। এবার কি হবে? 2026-এ বিধানসভা ভোট, তার আগে এটাই তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তাই আরও কল্পতরু হবেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে বলেছিল, সিপিএম দল আমাকে বলেছিল আমি দালালি করছি, আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলি আজকে আমরা যা করি তোমরা কাল করো, আর চালু করে বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না, আমরা বলেছিলাম করব, আমরা করে দিয়েছি, আগামী দিন আরও করব, বেশি করে করব, ভালো করে করব। যেহেতু মুখ্যমন্ত্রী যা বলেন তাই করেন, তাই জল্পনা এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কত হবে? চিন্তা করবেন না, 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে, এখন থেকে বলে গেলাম। 1500 হবে, আমরা এলেই 3000 দেব। মিলে গেলে তুক, না মিললে বিরোধী দলনেতা তো রইলেনি। বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের নগদ লাভ কত হবে সেই স্বপ্ন ফেরি করতে। এবার দেখুন রাজনৈতিক দলগুলো একে অন্যকে কতটা চাপে ফেলে দেয়, কতটা কৌশলগতভাবে চাপে ফেলে দেয়।
শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে দিলেন যে লিখে রাখুন আরও 500 টাকা বাড়বে, ওই লক্ষ্মীর ভাণ্ডারটা যেটা 1000 টাকা হয়েছিল সেটা 1500 টাকা হবে। এবার তৃণমূলের জন্য কি পরিমাণ চাপ বলুন, মানে সরকারের জন্য। তাদের তো এখন যদি সত্যিই তারা ওই 500 বাড়ানোর পরিকল্পনা থাকে, তাহলে 500 টাকা দিলে ওই মনে হবে যে এ তো বলেই দিয়েছিল, ও জানতো এর বেশি আর কোনো ব্যাপার নেই, এর বেশি আর এগোতে পারবে না। তারা তো ওখানে বলেছেন, ওই একসঙ্গে বলেছেন শুভেন্দু অধিকারী, ওরা 1500 দেবে, আমরা ক্ষমতা এলে 3000 দেবো। তখন কোথাও যেন মনে হবে তুল্য মূল্য বিচারে এটা কোনো ব্যাপারই হলো না, এমন কি আর বাড়লো। আবার যদি ওর থেকে না বাড়ে, একদমই না বাড়ে, বা ওর থেকে কম বাড়ে, তাহলেও তৃণমূলের চাপ। লোকের 1000 টাকাটা অভ্যেস হয়ে গেছে, ওই বাড়াবে বাড়াবে বলে মানুষের মনে একটা প্রত্যাশা তৈরি করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেটা একদমই যদি না বাড়ে, সেটা বিরাট চাপের বিষয়। আবার যদি এর থেকে বেশি বাড়ে, তাহলে ডবল চাপ। এক, নিজেদের ওই হাঁড়ির হালতো সেইটা সামলে আরও বাড়তি বোঝা ঘাড়ে নেওয়া, আর তারপরেও ওই সামনে তখন তো 3000 রয়েছে, কত বাড়াবেন? কীভাবে একটা দল আরেকটা দলকে চাপে ফেলে দেয় বুঝতে পারছেন? হাতে ভাতে কৌশলে কেউ কাউকে মারতে ছাড়ে না। আর এই একটা জায়গায় জানেন তো, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে দারুণ মিল। ডোল আর ভাতা দেওয়ার জন্য সব কটা দলের মধ্যে একটা অলিখিত প্রতিযোগিতা চলে। কোনো পার্টি যদি 1 টাকা দেয়, তাহলে আরেকটা পার্টি 2 টাকা দেবে। দিল্লির বিধানসভা ভোটের কথাই ধরুন, এ রাজ্য দিয়ে শুধু শুধু মাথা খারাপ করবেন কেন? এ তো সর্বত্র একই ছবি। ওখানে মহিলাদের 2100 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কেজরিওয়াল। বিজেপির সঙ্গে সঙ্গে বলে তারা ক্ষমতা এলে মহিলারা মাসে মাসে 2500 টাকা করে পাবে। ফারাক কত? 400 বেশি। দেখে মনে হচ্ছে না 400 টাকা বেশি দিয়ে ওই টেন্ডার যেরকম ডাকা হয়, 1 পয়সা বেশি থাকলেই যে বেশি দিয়েছে সে জিতে যায়, ঠিক সেরকম। তো এটা সবাই জানেন। অরবিন্দ কেজরিওয়ালের দেওয়াল ভেঙে দিল্লির বিধানসভায় এই জন্যই তো পদ্ম ফুটে গেছে। এখন মহিলাদের মাসে মাসে 400 টাকা করে বেশি দেবে বলেই বিজেপি জিতেছে, এটা যেরকম প্রমাণিত না হলেও, মানে ওটা এটাকেই শুধু কারণ বলতে পারবেন না, আবার এটা যে কারণ নয় এটাও তো বলতে পারবেন না। মহিলাদের জন্য প্রকল্পের বাইরেও পুরোহিত ভাতা, শিখ গ্রন্থীদের মাসে 18,000 টাকা করে দেওয়ার কথা, এগুলো তো সব ঘোষণা করেছিল, তারপরেও তাদের হারতে হয়েছে। তার মানে বুঝতে পারছেন, দিলেই হলো না, স্ট্র্যাটেজিক্যালি ঠিক জায়গায় ঠিক পরিমাণ দেওয়াটাও খুব একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। দেবেন তাও আবার কত হিসেব দেখুন। অনেকেই বলছেন বিজেপি যে খেলাটায় অভ্যস্ত সেই খেলাটা খেলতে নেমেই কেজরিওয়াল মূর্খামি করেছেন। অর্থাৎ ওদের হিন্দুত্ব, শিখ গ্রন্থি আর পুরোহিতদের টাকা দিয়ে হয়তো একটা সফট হিন্দুত্বের রাস্তায় যাওয়ার চেষ্টা করেছেন। তাতে লাভের লাভ তো ততটা হয়নি, উল্টে দিল্লিতে যে সংখ্যালঘু ভোটটা এতদিন আপের পাশে ছিল, সেই সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ বিজেপির দিকে ঘুরে গেছে। দিল্লির বিধানসভা ভোটের ফলাফল তৃণমূল কংগ্রেসের জন্য দুটো দিক থেকে গুরুত্বপূর্ণ। এক, দিল্লিতে কেজরিওয়ালের দলের হেরে যাওয়া, তার ফলে এই মুহূর্তে বিজেপি বিরোধী আঞ্চলিক দল হিসেবে তৃণমূলের ধারে কাছে কেউ নেই। আর দুই, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পারফরমেন্সের নিরিখে চ্যালেঞ্জ জানাতে পারেন এমন বিরোধী নেতাও ইন্ডি জোটের লকার রুমে আর নেই। সে রেকর্ড 2026-এ তো আরও উন্নত করতে চাইবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগাম প্রস্তুতি হিসেবে, মানে তার স্টেপিং স্টোন হতে তো চলেছে এবারের রাজ্য বাজেট। সেখানে যেরকম ওই জনমুখী প্রকল্পে বরাদ্দ বাড়তে পারে, তেমনই ডিএ ঘোষণা হতে পারে। খেয়াল করে দেখুন, একটা প্রত্যাশা, অভ্যেস, সেই অভ্যেসের মাত্রাটাকে, অভ্যেসের যে প্রত্যাশা সেইটাকে পূরণ করে আরও একটা নয়া প্রত্যাশা সৃষ্টি করা। আর আরেকটা জায়গায় অসন্তোষ, এতদিন না পাওয়ার যে অসন্তোষ, সেটাতে কিছু দিলেও খানিকটা হলে আগুনের মধ্যে জল ঢালা। এবার এই দুটো সম্ভাবনার মধ্যে একটা তুল্যমূল্য আলোচনাও কিন্তু আছে। ডিএর ওপর কতজন মানুষ নির্ভর করেন, কতজন মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে সরাসরি উপকৃত হন বা অন্যান্যগুলো ভাতাগুলোর থেকে। এই তুলনাটা হয় না জাস্ট আর কি, মানে ডিএ একদম হ্যান্ডস ডাউন হেরে যাবে এক্ষেত্রে। কিন্তু তাও
এই একটা সময় ভোটের বাজারে একটা মানুষকেও কিন্তু অবজ্ঞা করে না রাজনৈতিক দলগুলো, ফলে সবারই পাতে কিছু না কিছু পড়তেই পারে। রাজ্য ভাতের ব্যবস্থা না করে ভাতার ব্যবস্থা করছে বলে যারা প্রচার করেন সেই বামেরাও কিন্তু বুঝতে পারছেন ভাতার টাকা বহু সময়ই ভাতেরও বন্দোবস্ত করে দিতে পারে। মহিলারা মাসে মাসে রাজ্যের দেওয়া এই টাকা যেরকম জমাতে পারেন, তেমনই ইচ্ছে হলে এই টাকা সংসারের জন্য টুকটাক খরচও করতে পারেন। আর একটা পরিবারে সবাই যে বিভিন্ন ধরনের ভাতা পেতে পারেন, সেই ভাতাগুলো একসঙ্গে করলে হয়তো সংসারটাই চলে যেতে পারে। তো যে রাজ্য সরকারি কর্মী ডিএ পাচ্ছে না বলে হাহুতাশ করে, বা কেন্দ্রের সঙ্গে বকেয়ার যে ফারাকটা সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে বলে রাজ্য সরকারকে শাপান্ত করে, তার পরিবারের মহিলা সদস্য লক্ষ্মীর ভাণ্ডারটা পেয়ে হয়তো সরকারকে দুহাত তুলে আশীর্বাদ করেন। কি অদ্ভুত বৈপরীত্য, বুঝতে পারছেন? আর তুল্যমূল্য অঙ্কটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই ভোটের অঙ্ক অসাধারণ কষে নিয়েছেন। ডিএ বাকি রাখা যারা মনক্ষুণ্ণ, তাদের থেকে অনেক বেশি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো প্রকল্পে সরাসরি উপকার পেয়ে খুশি। ফলে আগামীকাল চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতায় যদি আরেকবার এই সমস্ত প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা হয়, তাহলে বুঝতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় তার সেরা অস্ত্রগুলোতেই আরও একটু শান দিলেন। আর ওই পাশাপাশি যদি বকেয়া ডিএর কিছুটাও দেন মিটিয়ে, তাহলে তো সেটা এমনিতে ভাববেন লটারি, আর অন্যদিকে বুঝবেন যে সামান্য যেখানে আগুন রয়েছে সেখানেও একটুখানি হয়তো হোস পাইপ দিয়ে জল ঢেলে নেবানোর চেষ্টা করলেন না, কিন্তু অ্যাটলিস্ট মগে করে কিছু দিলেন। হেকুল উকুল দুকুল ভাসিয়ে বিরোধীদের করা চ্যালেঞ্জের মুখে এই 26-এ ফেলে দেওয়ার একটা বড় প্ল্যাটফর্ম কিন্তু হতে চলেছে এই কালকের রাজ্য বাজেটটা। কালকে বাজেট এই ক্ষেত্রে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন ক্ষেত্রে একটা সবাই মনে করছে যে হয়তো বাড়তে পারে, নতুন করে কিছু হতে পারে। নতুন কি মানুষ দেখবে কি রাজ্যের মানুষ? আগামীকাল বাজেট যখন অ্যানাউন্স হবে সকলেই দেখবেন। আমরা নিশ্চয়ই আমাদের দৃঢ় বিশ্বাস বাজেটে কর্মসংস্থান নিয়ে একটা বিরাট অংশ থাকবে, আমরা বিশ্বাস করি। কারণ উনি তো বলেছেন না, বিরাট বিনিয়োগ হয়েছে। মহিলাদের সুরক্ষার জন্য একটা বিরাট অ্যামাউন্ট রাখা থাকবে। পাবলিকের টাকা, আমার আপনার টাকা, তৃণমূলের টাকা নয়। ওই টাকা মদনে গেঞ্জি পরে খাবে, ববি হাকিম একরকমভাবে, কে তোয়ালে মুড়ে খাবে, কে আধশোয়া হয়ে খাবে, তার বদলে ওই টাকা যদি আমার আপনার কাছে আসে খারাপ হয় না। কিন্তু সরকারের কাজ মানুষকে বিভিন্ন রকম সামাজিক সহায়তা যেমন করা, তেমনি চাকরির বন্দোবস্ত করা, তেমনি স্কুল কলেজ হাসপাতাল গড়া, তেমনি রাস্তাঘাটের উন্নতি করা। এই প্রায় 14 বছরে এতগুলো বাজেটে কোনো বাজেটে মানুষের উপরে, সাধারণ মানুষের উপর করের বোঝা না চাপিয়ে সামাজিক সুরক্ষা এবং পরিকাঠামো উন্নয়নে কাজ হয়েছে, যেটা ভারতবর্ষের কোথাও হয়নি। দেখুন, সবাই মোটামুটি ধরে নিয়েছেন যে সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বাড়ছে, অর্থাৎ 2026-এর আগে রাজ্য সরকার এক হাতে দিচ্ছে আর আরেক হাতে 1 বছর পর রিটার্ন তুলে নেবে। ওই এ হাত ও হাত, দুটো হাত তো এই জন্যেই রয়েছে। এবার সাধারণ মানুষের কাছে এটাই তো যে কোনো রাজনৈতিক দলের প্রত্যাশা। তৃণমূল কংগ্রেসের সেই প্রত্যাশা যাতে পূরণ না হয়, সেই চেষ্টা কি বিরোধী দলগুলো করবে না? করবে তো বটেই, কারণ তাদের হাতেও তো শুধু পেন্সিল নেই, নোটবুকও আছে। এবার সেই নোটবুকের হিসেব বলছে 2024 সালের অগাস্ট মাসে সংসদে একটা রিপোর্ট জমা পড়েছিল। সেই রিপোর্ট দিয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ এই সংস্থা কি বলেছিল? লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পগুলো রাজ্য চালাচ্ছে টাকা ধার করে। এই ধার করে ঘি খাওয়ার মতো ব্যাপার আর কি। 2018-19 আর্থিক বছর থেকে শুরু করে 2022-23 আর্থিক বছর পর্যন্ত সেই খরচ কীভাবে বেড়েছে তার পরিসংখ্যান তুলে ধরেছিল NIPFP, এবং তারা বলেছিল জনমুখী প্রকল্পে খরচ করতে গিয়ে ক্রমশ ঋণের বোঝা কাঁধে চেপে যাচ্ছে। আর তার ফলেই রাজ্য সরকার পরিকাঠামো খাতে খরচ বাড়াতে পারছে না। পরিকাঠামো মানে ধরুন রাস্তাঘাটের সংস্কার, সেতু রক্ষণাবেক্ষণ, আলো, জল, স্বাস্থ্য, শিক্ষা, এই সব কিছুর পরিকাঠামো আর কি।
এবার এখন তো বিভিন্ন জনমুখী যে প্রকল্পগুলো, তার পাশাপাশি আবাস যোজনার সম্পূর্ণ খরচটাও নিজের ঘাড়ে তুলে নিয়েছে রাজ্য সরকার। একদিকে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ, অন্যদিকে ধার করে ভাতা দিতে গিয়ে মানুষের বেসিক চাহিদাগুলো রাজ্য পূরণ করতে পারছে না, এই অভিযোগ। এই দুটো অভিযোগের লড়াই হবে বিধানসভা ভোটের আগে। আজ লোকসভায় ফিরতি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন যে বাংলা সরকারের ওখানে একটা মাত্র তাদের অবদান, কাজ নেই, শিল্প নেই, ভিশন নেই, যেটা আছে সেটা হলো দুর্নীতি আর ভাঁওতা। Said Bengal Virodi budget. I want to address that, sir. In the implementation of PM Awas Yojana Gramin, including a selection of ineligible households from Awas 2018 Awas Plus, removal of eligible households and branding violations were received. There have been similar complaints about Mandrega. Ministry Rural Development is engaging with West Bengal and for a satisfactory reply. 25 lakh fake job cards in Mandrega. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday meal fraud. 100 crore midday meal fraud. Ration mafia thriving in the state on grassroots level. No jobs, no factories, no vision. That's Bengal for you, sir. Trinamool Virodi TMC हो गया है क्या? Trinamool Virodi TMC है. Trinamool जनता विरोधी है. কেন্দ্রীয় অর্থমন্ত্রী আজ বলেছেন বাংলায় মানুষের মাথাপিছু আয় 20 বছর ধরে নাকি দেশের গড়পড়তা আয়ের তুলনায় কম। আর তৃণমূল বলছে নির্মলা নাকি নির্জলা মিথ্যা কথা বলেছেন। এবার কে ঠিক কে ভুল জানি না। এই কঠিন কঠিন পরিসংখ্যান, এই সমস্ত অর্থনৈতিক ব্যাপার স্যাপার, এগুলো ভয়ঙ্কর জটিল। আর এগুলো আপাতত ওই নেতা নেত্রীদের জন্যই তোলা থাক, কারণ তারাই তাদের হিসেব মতো নিজেদের পছন্দ মতো সে ইচ্ছে মতো করে পেশ করেন আমাদের সামনে। আমরা বরঞ্চ যা দেখছি তাই বলি। আজ বহু সাধ্য সাধনার পর নিয়োগ দুর্নীতিতে ধৃত কালীঘাটের কাকু কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন, মানে তার কণ্ঠস্বরের নমুনাটা সিবিআই পেয়েছে। আর আজকেই বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে বেকার মেলার আয়োজন করেছিলেন 2022-এর টেট উত্তীর্ণরা, যারা ওই নিয়োগ দুর্নীতির শিকার। রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ স্বরূপ তারা চপ টপ ভেজেছেন। এবার চপ শিল্প যারা চালাচ্ছেন তাদের ছোট করতে নয়, নিজেরা পড়াশুনো করে শিক্ষকের চাকরি করবেন এই স্বপ্ন পূরণ করতে না পেরে এখন যে কোনো বিকল্প আয়ের ব্যবস্থা করতে হবে, এইরকমই চপ ভাজার মতো, এটা ছাড়া যে তারা আর কোনো বিকল্প দেখতে পাচ্ছেন না, এটা চোখে আঙুল দিয়ে দেখাবেন বলেই ওই কড়া খুন্তি নিয়ে রাস্তায় এসে তারা দাঁড়িয়েছিলেন রাজ্য বাজেটের ঠিক আগের দিন। রাজ্যের একদল চাকরি প্রার্থী রাস্তায় নামলেন। তাতে কি কালকের বাজেটে কর্মসংস্থানের বন্ধ দরজাটা খুলে যাবে? সম্ভাবনা কি আদৌ আছে? পরিস্থিতি তো পুরোটাই আদালত নির্ভর। আদালতে মামলা চলছে, মামলার জটে নিয়োগগুলো সব আটকে রয়েছে, একথা এতদিন বলেছে রাজ্য সরকার। এবার কাল রাজ্য বাজেটে যদি কোনো বিকল্পের সন্ধান থাকে তাহলে তো প্রশ্ন উঠবে যে এতদিন কি তাহলে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ করতে এই অভিযোগগুলো করা হচ্ছিল, এখন ভোট আসছে বলে চাকরির ঝুলি উপর হলো? এটা ওই দ্বিমুখী তরোয়াল, বুঝলেন তো, যেতেও কাটে আসতেও কাটে, শাকের করা। সে যাই হোক, রাজ্য ধারের টাকায় ভাতা দিক বা চাকরির বিকল্প সন্ধান দিক, লাভের গুটটুকু না পিঁপড়েতে না খেলেই হলো। ভাতা আর চাকরি যাদের প্রাপ্য তারা পেলেই হলো। রাজ্যের সরকার বা শাসক দল যতই সমস্ত অভিযোগগুলো সপাটে উড়িয়ে দিক, যতই বলুক কোথাও কোনো দুর্নীতি হয়নি, সবটাই চক্রান্ত, এই বঞ্চিত চাকরি প্রার্থীরা জানেন একটা জয়নিং লেটারের জন্য কেন তাদের এতদিন অপেক্ষা করতে হচ্ছে। পাস করে রেজাল্ট বেরোনোর পরেও আজকে চপমুড়ি হাতে নিয়ে বসে আছি। পেশাকে ছোট করছি না, কিন্তু দিদি বলছেন যে চাকরি করতে গেলে অনেকটা স্টেপ পার হতে হয়, অনেক ঝামেলা আছে, ওই সব ঝামেলার মধ্যে না গিয়ে তোমরা মুড়ি ঝালমুড়ি বিক্রি করো, চপ শিল্প করো, তাতে তোমাদের অনেক মুনাফা হবে, তোমরা অনেক টাকা রোজগার করতে পারবে। তাই আজকে আমরা অতি কষ্টে এইগুলো আমরা করতে আজ বাধ্য হচ্ছি। শিক্ষিত ছেলে মেয়েরা তারা কি করবে? বেচারা গোবাচারীরা,
তারা সিম্বলিক প্রোটেস্ট করছে, ইস্যুটাকে বাঁচিয়ে রাখছে। মুখ্যমন্ত্রী দ্রুত চাকরির ব্যবস্থা করতে চাইছেন, আর কিছু লোক সেগুলোকে নানাভাবে জট পাকিয়ে রাস্তায় রাজনীতি করতে চাইছে। একটা মিথ্যেকে 100 বার বললে মিথ্যেটা সত্যি বলে মনে হয়। গোয়েবেলস থিওরি, যে থিওরির ওপর পরম ভরসা ছিল অ্যাডলফ হিটলারের, যে থিওরির জন্য হিটলারের অন্যতম বিশ্বস্ত সঙ্গী হয়েছিলেন গোয়েবেলস, সেই থিওরি আজকের রাজনীতিতেও সমান কেন, আরও অনেক বেশি প্রাসঙ্গিক। 100 বছর আগে নাৎসি বাহিনীর এই স্ট্র্যাটেজির একটা ট্রান্সফরমেশন ঘটেছে। সময় বদলেছে, তো সময়ের সঙ্গে সঙ্গে পরিমার্জনাটা তো হবেই। একে গোয়েবেলসের পাল্টা গোয়েবেলস ভাবা যেতে পারে।